আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী 2026 সালের যারা এসএসসি বিজ্ঞান বিভাগের আছো তোমাদের আমাদের আজকের এই ডেমো ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেন ডেমো ক্লাস বলছি? কারণ এই ক্লাসের মতো করেই আমরা প্রত্যেকটি অধ্যায় তোমাদের শেষ করে থাকবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ সহকারে করো প্রথম থেকে, তোমার বিগত 2 বছরের যা ঘাটতি আছে সেগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। সো আজকে আমাদের সেই ডেমো ক্লাসটা শুরু করছি তোমাদের সবচেয়ে জটিল কমপ্লেক্স যে টপিকসটা আছে সেটা নিয়ে, এবং সেটা হচ্ছে লা শাতিলের নীতি। এবং এই নীতিভিত্তিক যে প্রশ্নগুলো আমরা সৃজনশীল এবং এমসিকিউতে পাই, সেগুলোতে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি, সেগুলো ইনশাআল্লাহ আজকে দূর করে দেব। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথম আমরা এই যে লা শাতিলের নীতি সম্পর্কিত তথ্য পড়তে গিয়ে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে লা শাতিলের নীতি আসলে কি। লাশ হাতে নেওয়ার নীতি, এরকম একটা গল্প আমরা শুনে থাকি যে অনেকে লাশ হাতে নেওয়ার নীতি লিখে দেয়। তারপর আমরা আরেকটা গল্প জানি এরকম যে এক স্টুডেন্ট, সে হচ্ছে কখনোই ক্লাস করে না, তো পরীক্ষার আগে আগে বন্ধুদের কাছ থেকে শুনলো যে লাশ হাতিলের নীতিটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, স্যার দাগিয়ে দিয়েছে। এখন স্যারকে সে ধরছে যে স্যার ওই যে লেশালার নীতিটা আমাকে একটু বুঝাই দেন, এটা নাকি আসবে স্যার। তো এই হচ্ছে আমাদের লাশ হাতেলের নীতি সম্পর্কে দুটা গল্প শুনলাম। তো আসলে লাশ হাতেলের নীতি লাশ হাতে নেওয়ার নীতিও না, আবার লাশ হাতেলের নীতি লেশালার নীতিও না। আসলে কোন নীতি সেটাই আসলে আমরা আজকে দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো লাশ হাতেলের নীতির যে মূল কনসেপ্টটা সেটা যদি আমরা দেখি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে এবং সেই অবস্থায় কোনো বাহ্যিক পরিবর্তন, যেমন চাপ, তাপমাত্রা বা পদার্থের ঘনমাত্রার পরিবর্তন ঘটে, তখন বিক্রিয়াটির বিদ্যমান সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে নতুন সাম্যাবস্থা তৈরি হয়, যা বাহ্যিক পরিবর্তনের প্রভাবকে প্রশমিত করে। এইটা আমাদের হুবহু ক বা খ নম্বরে আসে যে লাশ হাতিলের নীতিটি লিখো। এই নীতিটা ঠিক মতো লিখতে হবে। এবং নীতিটা বোঝার জন্য আমাদের কিছু বেসিক টেকনিক খেয়াল রাখতে হবে পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য। সেটা কি? সেটাই হচ্ছে আমাদের সেই প্রয়োজনীয় টিপস। এখন এই টিপসটা আসলে কি? এই টিপসটা যদি তুমি মনে রাখো, আমি কথা দিচ্ছি তুমি এখনকার এই ক্লাসটা তুমি সারা জীবন তুমি খাইয়ে যেতে পারবা, তোমার পরবর্তী প্রজন্মকে তুমি দিতে পারবা। তাহলে আমরা আজকের এই প্রয়োজনীয় টিপসটা শিখবো আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। ওকে, তাহলে সেই টিপসটা কি সেটা একটু দেখি। আমরা মনে করি যে আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এবং আমাদের মুখোমুখি দাঁড়াইছে হচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। এখন এই দুই ফোর্সের মধ্যে তাদের সৈন্য সংখ্যা 20, তাদের সৈন্য সংখ্যাও 20, এবং উভয় দলের হাতে আমাদের সমান সংখ্যক সমান একই রকম অস্ত্রগুলো আছে। তার মানে এই দুই সৈন্যবাহিনী তারা সাম্যাবস্থার মধ্যে আছে। তো এখন একটু খেয়াল করো বাচ্চারা, যদি আমরা দেখি কোনো কারণে এক দলের শক্তি বেশি হয় আরেক দলের শক্তি কম হয়, তাহলে সবসময় আসলে কি হয়, সবসময় শক্তিশালী বাহিনী কিন্তু দুর্বলদের উপরে আক্রমণ করে। তুমি দেখবা এখন পর্যন্ত আমেরিকা ইরাক আক্রমণ করছে, আমেরিকা আফগানিস্তান আক্রমণ করছে, আমেরিকা বিভিন্ন জায়গায়। আরে কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বউসও উঠাই নিছে ঘুমের মধ্যে, বিছানা থেকে। চিন্তা করা যায় তোমার সাথে যদি এমন হয় তাহলে তোমার কেমন লাগতো তুমি বলো তো বাচ্চারা। তো এখন দেখো, আমরা দেখলাম এই যুদ্ধ যখন শুরু হবে, এই শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এই বিএসএফ এর যে 20 জন ছিল তার 10 জনের তাদের গার্লফ্রেন্ড ফোন দিছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ভালো লাগতেছে না, ভয় লাগতেছে, তোমার কিছু হলে আমার কি হবে? আরে কি হবে, মরে গেলে তো বোঝা যাবে। আমরা তো জানি মরে গেলে কেউ কারোর জন্য মরে যায় না, সে আরেকটারে খুঁজে বের করে। তো এখন ধরো এরকম 10 জন চলে গেল, 10 জন চলে গেল গার্লফ্রেন্ডের ডাকে। আবার দেখো আরো 5 জন চলে গেল, 5 জন চলে গেল। তারা হচ্ছে কেন চলে গেল? তারা চলে গেল তাদের ডায়রিয়া হয়েছে। তাদের কি হয়েছে? ডায়রিয়া। তাহলে তুমি আমাকে বলো, এখন বিজিবির আছে 20 জন, বিএসএফ আর থাকলো কয়জন? থাকলো আর মাত্র 5 জন। তাহলে 20 জন আর এখানে 5 জন, এখন শক্তিকার বিজিবির শক্তি। তাহলে সে কি করবে? সে আক্রমণ করবে। সে সবসময় কি করবে? আক্রমণ। তাহলে আক্রমণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে এটা খেয়াল করো। তাহলে আক্রমণ যে শক্তিশালী তার দিক থেকে যে দুর্বল তার দিকে আক্রমণটা হবে। তাহলে বিজেপি আক্রমণ করছে বিএসএফ কে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আক্রমণ হয়েছে। এটাকে আমরা বলতেছি সাম্যের অবস্থান বাম থেকে ডানে চলে যাওয়া। সাম্যের অবস্থান, সাম্যের অবস্থান বাম থেকে ডানে চলে গেল, বাম থেকে ডানে চলে গেল, ডানে চলে গেল। এই যে সাম্যের অবস্থান বাম থেকে ডানে চলে গেল, এটার অর্থ কি?
এর অর্থই হচ্ছে, এর অর্থ উৎপাদ বৃদ্ধি পাওয়া, এর অর্থ হচ্ছে উৎপাদ বৃদ্ধি পাওয়া, উৎপাদ বৃদ্ধি পাওয়া। এই যে বিষয়টা আমরা খেয়াল রাখবো যে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাওয়া মানে হচ্ছে উৎপাদ বৃদ্ধি পাওয়া। আচ্ছা, উৎপাদ যদি বৃদ্ধি পায় তাহলে তার বিপরীত ঘটনা হচ্ছে বিক্রিয় কিন্তু কমে যাবে, বিক্রিয় কি হবে, কমে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে না, বিজেপির সৈন্য সংখ্যা হয়ে গেল 10 জন আর বিএসএফ এর সৈন্য সংখ্যা হয়ে গেল এখন 30 জন, এখন বলো তো কার শক্তি বেশি? তাহলে অবশ্যই বিএসএফ এর শক্তি বেশি। তাহলে বিএসএফ আক্রমণ করবে। তাহলে আক্রমণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? ডান থেকে বামে হচ্ছে। তাহলে আক্রমণ যদি ডান থেকে বামে হয়, আক্রমণ ডান থেকে বামে হয়, তাহলে এর অর্থই হচ্ছে, এর অর্থই হচ্ছে সাম্যের অবস্থান, সাম্যের অবস্থান ডান থেকে, সাম্যের অবস্থান ডান থেকে বামে চলে যাওয়া, ডান থেকে বামে যাওয়া, বামে যাওয়া। আর সাম্যের অবস্থান যদি ডান থেকে বায়ে যায় তাহলে আমাদের কি হবে? দেখো, সাম্যের অবস্থান ডান থেকে বায়ে গেছে, তার মানে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। ঠিক বিপরীত ঘটনা হচ্ছে উৎপাদ কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিক্রিয়ক, বিক্রিয়ক বৃদ্ধি, বৃদ্ধি পাবে। ঠিক এর অর্থই হচ্ছে উৎপাদটা হ্রাস, উৎপাদ হ্রাস পাওয়া, উৎপাদ হ্রাস পাওয়া। এইভাবে তুমি খেয়াল করবা, এই দুইটা জিনিস সব সময় খেয়াল রাখবা। তোমার ঘনমাত্রা বৃদ্ধি, ঘনমাত্রা হ্রাস, তোমার তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস, তারপরে হচ্ছে তোমার চাপ বৃদ্ধি বা চাপ হ্রাস, এই তিনটাকে তুমি ব্যাখ্যা করতে পারবা শুধুমাত্র আমার এই যুদ্ধনীতির মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যুদ্ধনীতি ঘোষণা করছে। আজকে নিয়ন কেমিস্ট্রির নিয়ন স্যার তোমাদের জন্য যুদ্ধনীতি ঘোষণা করছে লা শাতেলিয়ের নীতির বিরুদ্ধে, যেন আমরা তাকে পরাভূত করতে পারি। তাহলে এখন লক্ষ্য করো বাচ্চারা, আমরা যদি এখন দেখি তোমাদের যে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আমরা কিভাবে এই কনসেপ্টগুলা ক্লিয়ার করব। এই যে এখানে দেখো, তো এবার চলো আমরা তাপমাত্রার পরিবর্তনটার ক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদের সর্বোচ্চ মান পাইতে পারি। তাহলে খেয়াল করো, আমাকে আগে রিয়াকশনটা খেয়াল করতে হবে যে সালফার ট্রাইঅক্সাইড, তো সালফার ট্রাইঅক্সাইড আমি ডাইঅক্সাইড লিখলাম 2 অণু প্লাস অক্সিজেন আমি লিখলাম এখানে সালফার ট্রাই অক্সাইড। এবং এখানে দেখো লেখা আছে ডেল এইচ এর মান হচ্ছে -198 কিলোজুল পার মোল। এই যে কিলোজুল পার মোল, আমাকে আগে বোঝা লাগবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারে। তোমরা সবাই জানো, না জানলেও জেনে নাও। ডেল এইচ এর মান মাইনাস আছে, এটার মানে হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী কথাটার অর্থ কি? তাপটা উৎপাদের সাথেই উৎপন্ন হয়েছে, এটা খেয়াল রাখবো। তাপ উৎপাদী মানে তাপটা উৎপাদের সাথেই উৎপন্ন হয়েছে। তাহলে আমি রিঅ্যাকশনটাকে এভাবেও লিখতে পারি, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। তাহলে আমরা দেখব এখন সালফার ট্রাইঅক্সাইড হলো প্লাস হচ্ছে 198 কিলোজুল। অর্থাৎ আমরা এই যে তাপটা মাইনাস আছে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া বোঝাচ্ছে, এই তাপটাকে উৎপাদের সাথেই আমরা তখন লিখতে পারি না। এবার খেয়াল রাখবা, তাপ যেদিকে থাকে সেদিকে গুপ্ত অবস্থায় তাপমাত্রাও থাকে। তার মানে তার বন্ধু কিলোজুল তাপ, ওটা হচ্ছে তাপ। তুমি মনে মনে খেয়াল রাখবা, তাহলে আমার মানে তাপমাত্রা মনে মনে, এটা পরীক্ষার খাতা লিখবা না, যে তাপ কিন্তু এখানে অলরেডি আছে। এখন তুমি দেখো, যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কি হচ্ছে ঘটনাটা? তাপমাত্রা বৃদ্ধি করলে আমার এই পাশে তার বন্ধু আছে, তাপমাত্রা আছে, তাদের শক্তি কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে তাদের শক্তি যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি করলে, কেন বৃদ্ধি পায় বললাম? কারণ এখানেই তো তাপমাত্রা আছে, লুকিয়ে আছে তাদের বন্ধু হিসাবে। তাহলে তাদের মান বাড়াইছি, তাহলে তাদের শক্তি বাড়ছে, সে কিন্তু আক্রমণ করবে। তাহলে আক্রমণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে গেলে তাহলে কি হবে? সাম্যের অবস্থান ডান থেকে বামে সরে গেল। তো ডান থেকে যদি বামে সরে যায় তাহলে আমার বিক্রিয়কের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কখন বৃদ্ধি পাচ্ছে? আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি। কিন্তু এখন ভাবো উল্টা কথাটা, যদি আমি তাপমাত্রা হ্রাস করি, তাপমাত্রাকে হ্রাস করে দেই, তাহলে কমিয়ে দেই, তাহলে এই পাশের এদের শক্তি কিন্তু
কমে গেল, এদের শক্তি যদি কমে গেল, ওই যে বিএসএফ পালিয়ে গেল, হারিয়ে গেল, তাদের মতো শক্তি কমে গেল, তখন এদের শক্তি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল, তাহলে এরা কিন্তু আক্রমণ করবে। তাহলে এই আক্রমণটা হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ সাম্যের অবস্থান বাম থেকে ডান দিকে সরে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে কি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে? তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে আমার সাম্যের অবস্থান বাম থেকে ডানে সরে যাবে, ফলে অধিক পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে। এভাবে তাপমাত্রার পরিবর্তনটাকে তুমি দেখাইতে পারো। ঠিক একইভাবে তুমি এরপর যদি দেখো চাপের প্রভাব, তাহলে আমাকে চাপও দেখাইতে হবে, কারণ আমাকে নির্দিষ্ট বলে নাই তাপ, চাপ, ঘনমাত্রা, তাহলে সবগুলোকে আমাকে দেখাইতে হবে লাসাতিলের নীতির আলোকে। এখন চাপের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি যদি এখন চাপটা বুঝাই, ভাই এই সোসাইটিতে চাপ কে কারে চাপ দেয়? সবসময় সবলরাই দুর্বলদেরকে চাপ দেয়। সো যার শক্তি আছে, পাওয়ার আছে, যার পাওয়ার নাই তাকে চাপ দেয়। সুতরাং আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ছোট করে বলছি না। সুতরাং যারা পাওয়ারে আছে বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে আমি কিন্তু তাকে প্রেশারাইজ করতে পারি না অনেক ক্ষেত্রে, বাট তিনি চাইলেই আমাকে প্রেশারাইজ করতে পারেন, কারণ প্রশাসন সব কিছু তার হাতে আছে। না, এখন খেয়াল করো, তাহলে চাপ আমি বুঝবো কিভাবে? কার কাছে এই পাওয়ারটা আছে? যার মোল সংখ্যা বেশি, যার মোল বেশি, মোল সংখ্যা বেশি, মোল সংখ্যা বেশি, তার পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাওয়ার বেশি, তাহলে সে তখন আমার চাপ কিন্তু অলরেডি তখন তার পক্ষে থাকবে, চাপ তার পক্ষে থাকবে, চাপ কিন্তু তার পক্ষে লুকিয়ে থাকবে, একদম গুপ্ত অবস্থায় থাকবে। তাহলে লক্ষ্য করো আমরা এই রিয়াকশানটাতে বিক্রিয়ক 2 মোল, উৎপাদ 1 মোল, 3 মোল, এবং বিক্রিয়ক 3 মোল আর এখানে উৎপাদ হচ্ছে 2 মোল। তাহলে আমার কার মোল সংখ্যা বেশি? ডেফিনেটলি আমার মোল সংখ্যা হচ্ছে বিক্রিয়কের বেশি। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তার মানে অলরেডি এখানে চাপ লুকিয়ে আছে। এই পিটা কিন্তু তুমি লিখবা না পরীক্ষার খাতায়, কিন্তু খেয়াল রাখবা চাপ তাদের পক্ষে আছে অলরেডি। না, এখন সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে এদের শক্তি বাড়বে, আর এদের শক্তি বাড়লে আমার সাম্যের অবস্থান বাম থেকে ডানে সরে যাবে, আর বাম থেকে ডানে যাওয়া মানেই উৎপাদের পরিমাণ বেশি হওয়া। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এভাবে আমরা চাপগুলোও একদম প্রয়োগটা দেখালাম। তাহলে আমাদের প্রশ্নটা ছিল লাসাতিলের নীতির গুরুত্ব বিশ্লেষণ। তাহলে গুরুত্ব বিশ্লেষণ কখন করব? সর্বোচ্চ উৎপাদ। আমাকে শুধু খেয়াল রাখতে হবে আক্রমণ ডান দিকে, ডান দিকে, ডান দিকে করব। ওকে বাচ্চারা? তো এখন আমরা যদি পরের আরও একটা প্রশ্ন দেখি তোমাদের জন্য। পরের প্রশ্নটা দেখো, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব। এখানে কিন্তু বলা নাই উৎপাদ বৃদ্ধি কিভাবে করব, লাসাতিলের নীতির গুরুত্ব। আমাকে শুধু বলছে চাপ এবং ঘনমাত্রার প্রভাব। যদি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে তাহলে আমাকে চাপ বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে, দুইটা দেখাইতে হবে। ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে, ঘনমাত্রা হ্রাস করলে কি হবে, এই দুইটার প্রভাব বিশ্লেষণ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো এই রিয়াকশনটা। দেখো আমি চাপের বৃদ্ধির ক্ষেত্রে আগে আমরা বুঝি কার শক্তি বেশি। দেখো 2NO2 আছে, আর এইখানে আছে আমার খেয়াল রাখতে হবে N2O4। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু জি লিখি নাই, তোমরা পরীক্ষার খাতায় জি লিখবা, অর্থাৎ গ্যাসীয় অবস্থা। আর কঠিন অবস্থার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই যদি S থাকে। তো এটা হচ্ছে 2 মোল, এটা হচ্ছে 1 মোল, তাহলে অলরেডি চাপ কিন্তু লুকিয়ে আছে, এটা কিন্তু মনে মনে, এটা কিন্তু মনে মনে। তাহলে এখন আমি যদি সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করি, তাহলে একবার আমি চাপ বৃদ্ধি করে দেখাবো। চাপ বৃদ্ধি করলে কি হবে বলো তো বাচ্চারা? চাপ বৃদ্ধি করলে তাহলে যেহেতু চাপ এখানে আছে তাদের শক্তি বাড়বে, ফলে আক্রমণটা হবে বাম থেকে ডান দিকে। আর চাপ বৃদ্ধি করলে তখন আমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে। এই কথাটা লিখবো, এরপরে লিখবো অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি আমি চাপ হ্রাস করি, তাহলে চাপ হ্রাস করি, তাহলে দেখো চাপ হ্রাস করলে এদের শক্তি কমবে, তখন আক্রমণটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে হবে, অর্থাৎ আমার সাম্যের অবস্থান ডান থেকে বামে সরে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা তখন কমে যাবে। এইভাবে চাপের প্রভাব আমি লিখব। এবার আসে ঘনমাত্রার প্রভাব। যদি ঘনমাত্রার কথা বলি, তাহলে ঘনমাত্রা, আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে এদের শক্তি বাড়বে। তাহলে শক্তি বললে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে, উৎপাদের পরিমাণ বাড়বে। আবার আমি যদি বিক্রিয়ক হ্রাস করি সাম্য অবস্থায়, তাদের শক্তি কমবে, ফলে সাম্যের অবস্থান ডান থেকে বামে সরে আসবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ তখন কমে যাবে। তাহলে বিক্রিয়ক বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে,
আর যদি আমি বিক্রিয়ক হ্রাস করি উৎপাদও আমার হ্রাস পাবে। সো এইভাবে আমরা প্রভাবটা বিশ্লেষণ করতে পারি। ভালোভাবে শিখে রাখো, কাজে লাগবে। এবার দেখো শেষ প্রশ্নটা আমি দেখাচ্ছি। 3 ধরনের প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষা আসার মতো। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপ, এবার কিন্তু আমাকে তাপমাত্রা এবং চাপ, ঘনমাত্রা কিন্তু বলে নাই, এবং প্রভাব বলছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে, হ্রাস করলে কি হবে, এই চাপ বৃদ্ধি করলে কি হবে, হ্রাস করলে কি হবে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। এটা আমি দেখাচ্ছি না, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সমাধানগুলো দিয়ে দেবো। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। এবার আসি আমরা কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী দেখব। সেই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী লাশ হাতের নীতি থেকে দেখো একটা রিয়াকশন দেওয়া হয়েছে। এই রিয়াকশনটা থেকে বোঝা যাচ্ছে ড্যালেজ নেগেটিভ, মানে এটা তাপ উৎপাদী। তো বলছে তাপ প্রয়োগ করলে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে তাপ প্রয়োগ করলে সামনের দিকে, মানে সাম্যাবস্থাটা সামনের দিকে অগ্রসর হবে। আচ্ছা দেখি তো, যেহেতু এটা তাপ উৎপাদী, তার মানে হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করে আমার হচ্ছে সি প্লাস ডি। তাহলে তাপ উৎপাদী, তার মানে তাপটা কিন্তু আমার এখানে আছে, এই যে এক্স কিলো জুল। এখন আমি তার মানে টেম্পারেচার এখানে লুকিয়ে আছে। এখন আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে এদের শক্তি বাড়বে, আক্রমণটা ডান থেকে বামে যাবে। ফলে আমার তাপ প্রয়োগ করলে সামনের দিকে অগ্রসর হবে নাকি পিছনের দিকে? পিছনের দিকে, তার মানে এটা রাইট না। এবার খেয়াল করো, চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থার পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা ঠিক বলছে, কারণ এটা হচ্ছে এখানে বিক্রিয়ক 1 মোল 1 মোল 2 মোল, এখানে 1 মোল 1 মোল 2 মোল আছে। তার মানে যেহেতু চাপ সমান আছে, কোনো দিকে বেশি কম নাই, সুতরাং এখানে চাপের কোনো প্রভাব নাই। এটা রাইট, এটা ঠিক আছে। তারপরে দেখো তাপ হ্রাস করলে সামনের দিকে অগ্রসর হবে। ইয়েস, আমি যদি এখন তাপমাত্রা হ্রাস করি, তার মানে চলে গেল, এই যে চলে গেল, তাহলে চলে যাওয়ার ফলে এদের শক্তি কমবে, তার মানে সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ আক্রমণটা বাম থেকে ডানে হবে। আক্রমণ দিয়ে সব শেষ। তাহলে সঠিক কোনটি হবে? 2 এবং 3। এই দেখো কিভাবে ব্যাখ্যা করলাম। এখন দেখো আমি যদি আরেকটা প্রশ্ন দেখি পরে, নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব নাই? তাহলে তুমি খেয়াল রাখবা মোল সংখ্যা কম বেশি আছে কিনা। মোল সংখ্যা সমান হলেও হবে না, আবার যদি সলিড থাকে ওইটার মোল সংখ্যা কাউন্ট করা যাবে না। তাহলে এখানে 2 মোল আছে, এখানে 1 মোল, তার মানে এখানে সাম্যাবস্থায় চাপের প্রভাব আছে। এখানে 1 2 4 মোল, এখানে 2 মোল আছে, এখানে 2 আর এখানে 1 3, এখানে 2, এটা তো চাপের প্রভাব আছে। এইখানে লক্ষ্য করো 1 মোল বিক্রিয়ক 1 মোল বিক্রিয়ক 2 মোল, আর উৎপাদ হচ্ছে 2 মোল। তাহলে দুই দিকেই চাপ সমান থাকবে, অর্থাৎ মোল সংখ্যা যেহেতু সমান, আনসার হচ্ছে এইটা। তারপরের প্রশ্নটা দেখো বাচ্চারা, কোথায় চলে গেলাম? আচ্ছা, এবার বলছে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কি ঘটবে? চাপ প্রয়োগ করলে কি ঘটবে লক্ষ্য করো। আমি যদি চাপ দিই, তাহলে 1 মোল 3 মোল 4 মোল, আর এখানে হচ্ছে 2 মোল। তাহলে 4 মোল বিক্রিয়ক, আর হচ্ছে আমার 4 মোল বিক্রিয়ক, আর এদিকে হচ্ছে আমার 2 মোল উৎপাদ। তাহলে চাপ বৃদ্ধি করলে, তাহলে চাপ প্রয়োগ করলে, মানে চাপ প্রয়োগ করছে মানে চাপ বৃদ্ধি করছে, তাহলে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, এইটা বৃদ্ধি পাবে। এখন দেখি তো বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। আর বিক্রিয়া বন্ধ হবে কেন? আচ্ছা, NH3 এর উৎপাদন হ্রাস পাবে না, উৎপাদন হ্রাস পাবে কেন? এই যে বৃদ্ধি পাবে, আমি লিখলাম। এরপর বলছে NH3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। ইয়েস, এটা বৃদ্ধি পাবে। বর্ধিত চাপ বিক্রিয়াকে প্রভাবিত করবে না। এখন বর্ধিত চাপ বিক্রিয়াকে প্রভাবিত করবে না, কিন্তু আসলে না, বর্ধিত চাপ বিক্রিয়াকে প্রভাবিত করবে। বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কি ঘটবে? অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। এটা হবে না, এটা ভুল আছে। এই হচ্ছে 3 নাম্বার। এবার লক্ষ্য করো বাচ্চারা, একবারে ক্লিক করলে আসে না কেন? গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন দেখো এখান থেকে। কি রে ভাই? 1 নাম্বার, উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। অলরেডি সেই ব্যাখ্যাগুলো আমরা পরে আসছি, তোমরা একটু দেখে আসো। আরও কিছু প্রশ্ন যদি আমি দেখি তোমাদের জন্য, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? সাম্যাবস্থা মানে হচ্ছে যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা সমান হবে। বিক্রিয়া সমান হবে, অনেক পরীক্ষার বাচ্চাদের খাতা দেখতে গিয়ে এটা দেখলাম। তাহলে বিক্রিয়ার গতিবেগ সমান হবে, তখন সেই অবস্থাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। এরপরে দেখো উভমুখী, ঘটনাটা কি?
রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা, ব্যাখ্যা করো। এটাও কিন্তু পরীক্ষা আসে। রাসায়নিক সাম্যাবস্থা মানে তো বিক্রিয়া বন্ধ হয়ে যায় নাই। সাম্যাবস্থা মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হবে, তার মানে বিক্রিয়া চলতেছে, তার মানে এটি হচ্ছে একটি গতিময় অবস্থা। এইভাবে তুমি লিখে ব্যাখ্যা করতে পারবা। এরপরে দেখি আমরা দ্য এন্ড। সো বাচ্চারা, আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাসটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, এবং আরও কী কী ক্লাস পেতে চাও ডেমো হিসেবে আমি দিতে পারি আলাদা আলাদা করে। আর আমরা পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে আসছি ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফিজ।